রোনালদোর ইন্টারভিউ ফিফ প্রো একাদশ দেয়া, কারো থাকা কারো না থাকা, রোনালদো মেসির দ্বৈরথ, হাভিয়ার কাবরেরা, কিউবা মিচেল, এবারের আজকের অ্যাডেড টাইমে শরীফুল হক ইস্যুজের কিন্তু অভাব নেই। আমি একটু অবাকই হইলাম যে চ্যাম্পিয়ন্স লিগের রাতে আজকে ইস্যু ডমিনেট করছে, ফিফ প্রো একাদশ ডমিনেট করছে, রোনালদোর ইন্টারভিউ, নানা মুনি নানা মত, এক একজনের এক একটা ভিউ আছে। হ্যাঁ, জিজ্ঞেস করেছেন অনেকদিন পর। মাঝখানে তো আপনি ছিলেন না, মাঝখানে এই যে রিফাত মাসুদ সাহেব তিনি একটা ক্যামিও দিয়ে গেছেন। অনেকেই প্রশ্ন করছেন রিফাত মাসুদ কোথায়। রিফাত মাসুদ আমাদেরকে রসগোল্লা খাইয়ে তিনি আবার নিজের জায়গায় ফিরে গেছেন। রসগোল্লাটা খাওয়ানোর জন্যই তিনি এসেছিলেন, এসে আবার চলে গেছেন। আমাদের মুড একটু ভালো, রসগোল্লাটা ভালো ছিল। স্পঞ্জের রসগোল্লা নিয়ে একটা ডিবেট হয়েছে, সেটা আপাতত নাই বলি। এখন কথা হচ্ছে আমি আছি ভালো, কিন্তু আমার কর্মক্ষেত্রে বেশ চাপ, ব্যস্ততা যাচ্ছে খুব। দেশ, জাতীয়, আন্তর্জাতিক, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সবকিছু নিয়েই তো আপনি আছেন। আমি একটা পাঁচমিশালি আসলে। আমার ফোনের রিংটোনটা অফ করা হয় নাই। আচ্ছা, যাই হোক, প্রশ্ন হচ্ছে কি দিয়ে শুরু করতে চান? চ্যাম্পিয়ন্স লিগ তো প্রশ্ন কম আছে। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আসলে অনেক প্রশ্ন ছিল। রিয়াল মাদ্রিদ লিভারপুল নিয়ে প্রেডিকশন কি হবে, পিএসজি বায়ার্নের প্রেডিকশন, এই সবকিছু আসলে আমরা মূল শোতেই আলোচনা করেছি। তার বাইরেও যদি আসলে কিছু থাকে, কমই কথা বলি, কারণ আসলে ম্যাচ যেহেতু আপনারা দেখবেন এট আ টাইম, দেখার কিছুক্ষণ পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন আমরা করতে পারি হচ্ছে সবচেয়ে বড় এলিফ্যান্ট ইন দ্য রুম, সেটা হচ্ছে ব্রাজিলের টিম নিয়ে কথা হচ্ছে। সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে, আমি এখন কোন প্রশ্নটা জানিব এটাই খুঁজে পাচ্ছি না। মিস্টার মোল্লা ব্লগস, অ্যান্টনি এত দারুণ ফর্মে থাকার পরও ব্রাজিল দলে কল পাচ্ছেন না কেন, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আবারও মনে এখানে নেইমার নিয়ে কোনো প্রশ্ন ছিল, আপনি হাসিবের প্রশ্নটাও হচ্ছে অ্যান্টনিকেও স্কোয়াডে না রাখার কারণ কি হতে পারে, ব্রাজিলেও সিন্ডিকেট চলে কিনা তিনি সেটা জিজ্ঞেস করেছেন। তাহলে ব্রাজিলের সিন্ডিকেট দলের হোতাকে কার্লো আনচেলত্তি, বেশি তো হয়। সিন্ডিকেট টার্মটাই তো এখন আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে যেভাবে আসলে জড়িয়ে গেছে, সবকিছুর মধ্যে সেইটার ছোঁয়া বা কিছুটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব সবাই খুঁজে পায়। অ্যান্টনির জন্য আমরা তো বলছিলাম এই লাস্ট মনে হয় গেল মাসে না কখনো আমরা কথা বলছিলাম যে অ্যান্টনির টাইমিংটা আসলে বাজে যাচ্ছে। টাইমিংটা মিনস হচ্ছে তিনি যখন আসলে পারফর্মটা করছেন তখন হচ্ছে ধরেন তাকে দলে ডাকতে হলে আপনার অন্য আপনি কাকে, এস্তেভাওকে কি আপনি স্যাক্রিফাইস করবেন? এস্তেভাও এখন যেই ফর্মে আছেন, আপনি জোয়াও পেদ্রোকে একটা উইন্ডোর জন্য বসাতে পারতেন। আমার কাছে মনে হয়েছে জোয়াও পেদ্রোর চাইতে আপনার অ্যান্টনির পারফরম্যান্স ইম্যাকুলেট। বেটিসের লাস্ট ম্যাচটাই আপনি দেখেন না, দুইটা অ্যাসিস্ট করলেন। দেন এগেইন আমি রিচার্লিসনকে আপনি চাইলে বসাইতে পারেন। রিচার্লিসনের মতো দেখেন, রিচার্লিসন জোয়াও পেদ্রো কিন্তু একটা টাইপের ফরওয়ার্ড। হ্যাঁ, অ্যান্টনি খেলবেন আপনার রাইট সাইডে, ওখানে আপনি এস্তেভাওকে হয়তো কার্লো আনচেলত্তি চুজ করেছেন। ভিটর রকি ফিরেছেন। আমি রড্রিগোকে আপনি হয়তো বা বাজিয়ে দেখতে চাইবেন কোনো একটা সাইডে। আমার কাছে মনে হচ্ছে কার্লো আনচেলত্তি এবার এই স্কোয়াডটা ঘোষণাই করেছেন জাস্ট টু ফাইন্ড আউট কাকে কোন জায়গায় তিনি ঠিক করতে চান। তিনি অবশ্যই অ্যান্টনির পারফরম্যান্স দেখছেন, তার নজরে আছে। তারপরও অ্যাটলিস্ট অ্যান্টনি কলটা রিজার্ভ করেন, কলটা অবশ্যই রিজার্ভ করেন। হ্যাঁ, কিন্তু নেইমারকে নিয়ে যেটা অনেকেই বলবেন যে নেইমার অবশ্যই থাকতে পারত, আমার মনে হয় নেইমারের জন্য এই উইন্ডোটা বসে থাকাটা ঠিক আছে। তিনি ফুল ফিটনেসটা রিগেইন করুন। ফুল ফিটনেসের খেলা, সান্তোসে খেলা ইজ নট দ্য সেম। হ্যাঁ, সো ওই হিসাব করলে অ্যান্টনির ডাক না পাওয়াটাতে আমি একটু অবাক হই। দেখেন, আমার মনে হয় যেটা যে কার্লো আনচেলত্তি ধরেন হচ্ছে তার ওয়ার্ল্ড কাপের জন্য তার মূল টার্গেটটা হচ্ছে যে অ্যাটাকিং টিউনিংটা করা। দেখেন আপনি তিনি হচ্ছে গিয়ে তার মাথায় আছে আমি ওয়ার্ল্ড কাপে কাদেরকে হচ্ছে আমি ইউজ করব। তো ওই জিনিসটা হচ্ছে তাদের মধ্যে কেমিস্ট্রিটা গড়ে তোলা। কারণ এই অ্যাটাকিং লাইন আপে কিন্তু আপনার রাফিনিয়া এসে জয়েন করবেন, এটাও আপনার মাথায় রাখতে হবে। যারা আছেন তাদের সাথে রাফিনিয়া এসে জয়েন করছেন। কিন্তু আপনি মিডফিল্ড এবং ডিফেন্সে কিন্তু এই ধরনের প্রবলেম না। মিডফিল্ড এবং ডিফেন্সে আপনি হচ্ছে ওই মানে লাইন আপটাই আপনি এখন পর্যন্ত দাঁড় করাতে পারেন নাই। কোন সেন্সে আপনি ফুল ব্যাক কে হবেন, আপনি হচ্ছে এখন অবশ্য কার্লো আনচেলত্তি দোষ দিয়েও লাভ নেই, মাত্র 6টা ম্যাচ তিনি ডাগ আউট সামলেছেন। তো এর মাঝখানে তিনি ওই জায়গাগুলো আমরা ধরেন ব্রাজিলের যে চেঞ্জগুলো হয় সেখানে আমরা দেখি ফুল ব্যাক পজিশনে এখনো কার্লো আনচেলত্তি তিনি কিছুটা কাউকে তিনি করতে পারছেন না। আর ফ্যাবিনিওটা তো বললামই যে ক্যাসিমিরো টাইপের একটা প্লেয়ার তার হচ্ছে ওই জায়গায় দরকার, সেই জন্য ফ্যাবিনিওকে এতদিন পর তিনি আসলে দলে ডাকটা দিয়েছেন। অ্যান্টনির জন্য ব্যাক টাইম, এবং আমার মনে হয় না ধরেন হচ্ছে গিয়ে যে মার্চে নেক্সট উইন্ডো, এর আগে তো আসলেই কোনো সুযোগ নাই। তবে অ্যান্টনিকে যদি দেখতে আমরা পারতাম ব্রাজিল দলের ডাকটা, সেটা হয়তো বা সবারই একটা মানে আক্ষেপটা হয়তো কমতো। এবার একটা ওভারঅল ওভারভিউ দেই, এটা নিয়ে আমরা মেইন শোতে কথা বলতে খুব ছোট করে বলবো। কথা হচ্ছে আরেকজন প্রশ্ন করেছিলেন যে দুঃখিত তার প্রশ্ন আমি নিতে পারি নাই বা সামহাউ, কিন্তু প্রশ্ন আমি দেখছি, ওনার নামটা আপনি বুঝবেন কে নিয়েছেন। সেটা হচ্ছে ফুল ব্যাক সিচুয়েশন নিয়ে উনিও বলছেন যে ফুল ব্যাক বেস্ট দুজন ফুল ব্যাককে
এইটা এখন বের করাটা কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে বড় জরুরি টাস্ক। আমার মনে হয় মিডফিল্ডারদের চাইতেও বড় জরুরি টাস্ক, কারণ আপনি চাইলে কাসেমিরো, ব্রুনো গিমারেন্সকে দিয়ে আপনি চালাতে পারবেন। ইয়ার ফর্ম নাই ওভাবে, তিনি ম্যাচও খেলতেছেন না ডগলাস লুইস, সো ডগলাস লুইস এখন আলোচনার মধ্যেও নাই। কিন্তু আপনি দেখেন এই যে মিডফিল্ডে মাত্র আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেন্স, কাসেমিরো, ফাবিনিও, লুকাস পাকেতা, মাত্র 5 জন। বাকি সবগুলো ডিপার্টমেন্টে অনেক মানুষজন আছেন। সো এই মিডফিল্ডের কম্বিনেশনটা কে খেললে কে আপনার ব্যাকআপ দিচ্ছেন, কে পরে নামবেন, এটা বাই করা খুব জরুরি। সান্তোস, গিমারেস, কাসেমিরো দুর্দান্ত 3 জন হইতে পারেন, কিন্তু আপনার ব্যাকআপ দরকার। জয়েলিংটনকে তো রেস্ট দেয়া হয়েছে বা আপাতত রাখা হয়নি, এটাই ধরে নেই, কারণ লুকাস পাকেতাও আছেন। হ্যাঁ, পারফরম্যান্সের কারণে তিনি নাই, জিনিসটা তো আসলে এমন না। কিন্তু এই ব্যাপারটা অ্যাড্রেস করে দেই যে ফুলব্যাক ইস্যুটা তিনি ঠিকঠাক করতে চান বলেই তিনি আপনারা ফাব্রিসিও, ব্রুনো বা লুচিয়ানো জুবাকে যে ডেকেছেন, যে তারা যে ফর্মে আছেন ব্রাজিলিয়ান লিগে তাদেরকে দেখার জন্য এবার ডেকেছেন। আপনি ডেকেছেন হচ্ছে ওয়েজলি রোমাতে ভালো খেলছেন, মানে আমার নিজের আই টেস্ট বলে ওয়েজলি ভালো খেলছেন রোমাতে, এবং সেই জন্য ওয়েজলি চাইলে তিনি লেফট ব্যাক রোলে হতে পারেন একটা অপশন। এছাড়াও আগে তো আলেক্সান্দ্রো দানিলোরও তো আছেনই, কাইও এনরিকরা আছেন। সো এই জিনিসটা কার্লো আনচেলত্তির খুব বড় দরকার, যে তার ফুলব্যাক দুজন অ্যাটলিস্ট যাকে আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারবেন, যে আপনার বারবার ঠিক করতে হবে না যে এবার আমি একে নামাবো, ওই সলিডিফিকেশনটা দরকার। সেই জন্যই সম্ভবত এই নামগুলো দেখা যাচ্ছে। সো লেটস সি, মানে ফুলব্যাক ইস্যুটা এখনো সলভ হয়নি। আন্টনি জায়গা ডিজার্ভ করে, নেইমার বসে থাকাটাই ভালো। ব্রাজিল নিয়ে চ্যাপ্টার শেষ। আচ্ছা, এবার প্রশ্ন ফিফথ প্রোতে চলে যায় নাকি? ইয়েস, ফিফথ প্রো। মোস্তাফিজুর রহমান তার প্রশ্ন, ফিফথ প্রোতে বেলিংহ্যাম, এমবাপে, পালমার জায়গা পেল, কিন্তু লেভানডস্কি, রাফিনিয়া, রুইস জায়গা পেল না কেন? আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, কামরুজ্জামানের মতো মোস্তাফিজুর রহমান এরকমই জিনিসটা হয়েছে। দেখেন, এমবাপ্পের জায়গা নিয়ে সেখানে কোনো ডাউট থাকার কথা নয়, ঠিক আছে, গোল্ডেন শু উইনার তিনি। হ্যাঁ, পালমারের জায়গা নিয়েও ডাউট থাকার আমার মনে হয় কথা নয়, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার। হ্যাঁ, কিন্তু বেলিংহাম কেন? এইটা হচ্ছে কি, ধরেন আমিও যখন ফিফথ প্রোটা দেখলাম তখন আমারও মনে হচ্ছে আচ্ছা, এখানে বেলিংহাম ছাড়া আপনি পেড্রি আছেন এই দলটার মধ্যে, ভিতিনিয়াও আছেন এই দলটার মধ্যে, তো সেই জায়গায় হচ্ছে কি বেলিংহামকে দেখে আমি একটু অবাক হয়েছি। এই মিডফিল্ড লাইনটায় রাফিনিয়া নাই, একটা বড় সারপ্রাইজ আমার কাছে মনে হচ্ছে। রাফিনিয়া যেভাবে লাস্ট সিজনটা খেলেছেন সেইটাতে রাফিনিয়াকে না থাকাটা সেটা সারপ্রাইজ। আবার আপনি রাফিনিয়াকে যে রাখবেন, আপনি রাফিনিয়াকে কোন জায়গায় রাখবেন? আপনি ফরওয়ার্ড লাইনটা দেখেন, এমবাপে, দেমবেলে এবং হচ্ছে লামিন ইয়ামাল, ফরওয়ার্ড কিন্তু 3 জন। আপনি দেখেন এই ফিফথ প্রো একাদশটা নির্বাচন করা হয় সম্পূর্ণভাবে প্লেয়ারদের ভোটের উপর, প্রফেশনাল প্লেয়ারদের উপর। প্রফেশনাল প্লেয়াররা কি সাধারণত নিজের দল বা নিজের টেরিটরির বাইরে, নিজেদের ন্যাশনালিটি, নিজেদের লিগের টেরিটরির বাইরে খুব কি একটা পাত্তা দেন কাউকে? পাত্তা দেন না। আমরা দেখছি এর আগে মানে ভোটিং এ অনেক অদ্ভুত নাম আসে ফিফা 11-এ বা ওই 11-এ। সো রাফিনিয়া না থাকা ইজ অবভিয়াসলি মানে নট জাস্টিফাইড। যেখানে আপনি বেলিংহামকে, অবশ্যই বেলিংহাম একজন দুর্দান্ত মিডফিল্ডার, কিন্তু আপনি যখন টিম ব্যালেন্সটা করছেন, যেখানে আসলে পালমারকে খেলতে হবে উইং ব্যাক রোলে, মানে ওই ফরমেশনটা যেভাবে দেখলাম, ভিতিনিয়া আছেন লেফট উইং ব্যাক রোলে, সেটা তো আসলে জাস্টিফাইড না। ঠিক আছে, পেদ্রি, ভিতিনিয়া অবশ্যই ডিজার্ভ করেন ওই স্কোয়াডে থাকাটা, রাফিনাও ডিজার্ভ করেন অ্যাবসলিউটলি। কিন্তু আবারও বললাম যে প্লেয়ারদের সাবজেক্টিভ মনে হইলো যে আমি এর ভোট দিতে চাই, দিলাম ভোট দেওয়ার রাইট তো সবারই আছে, যে কেউ ভোটটা দিতে পারেন। এখন এটা প্রশ্ন করার কিছু নাই, ফিফথ প্রো 11-এ নাই রাফিনিয়া নাই, রাফিনিয়া ডিজার্ভ করেন আর কি। যদি কোনো বেস্ট 11 করতে বলা হয়, মানে খুবই অবজেক্টিভ একটা বেস্ট 11 করতে বলা হয় লাস্ট সিজন, অবশ্যই রাফিনিয়া ওখানে থাকা ডিজার্ভ করেন। প্রশ্ন আছে। ফিফথ প্রো আমিও বাদ, ওইটা তো নেওয়া হয়েই গেছে। রবিউল ইসলাম হিরনের প্রশ্ন, এবারের সেরিয়া টাইটেল গতবারের মতো শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি? আই এম লাভিং দ্য সেরিয়া টাইটেল, মানে আমার মনে হয় এবারও আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুর্দান্ত, প্রত্যেকটা ম্যাচ ডেতে একটা করে নতুন ঘটনা করতেছে। ওই দিন মিলান রোমার ম্যাচটা দেখে আমার মন, মিলান রোমা তো ড্র হলো, মিলান জিতছে। জিতছে। আরে ভাই বলেন না, দিবালা যে পেনাল্টিটা পাইছে তখন পুরা একটা এমি মার্টিনেজ রিভার্স। হ্যাঁ, উগো লরিস দিবালাকে যদি আপনি মানে চিন্তা করেন তাহলে পুরো একটা রিভার্স হয়েছে। মানিয়ান হচ্ছে প্রথমে বল নিয়ে গেল সাইড লাইনে, হ্যাঁ, নিয়ে কিছুক্ষণ দাঁড়ায় আছে, স্ট্রেচ করতেছে, রেফারি গেছে, কি হয়েছে আমার, তুমি কি করতেছো? তারপর আবার আসছে, আয়সা আবার এরকম করে দাঁড়ায় আছে। দিবালা কিন্তু চুপচাপ, দিবালার কোনো এত হেলদোল নাই, দিবালা পেনাল্টি মিস করলো। আমি ম্যান
কিন্তু আমার কাছে যেটা আরো উইয়ার্ড লাগছে, দিবালার সম্ভবত হালকা একটা ইনজুরির ইস্যু হয়েছে, সম্ভবত। এটা নিয়ে আসলে ক্লিয়ার বোঝা যাবে না, যদি স্কালোনি যখন অ্যানাউন্স করবেন তখন হয়তো কিছু নিউজ পাওয়া যেতে পারে। তবে মূল কথা হচ্ছে মিলানো যে খুব ভালো পজিশন আছে তাও না, ইন্টারন্যাশনালে এই ভালো খেলে তো আরেকটা ম্যাচ এমন খারাপ খেলবে যে মানে আপনি এই দিক থেকে চিন্তা করতে পারেন যে সেরিয়াতে কোনো টিমই কনসিস্টেন্ট পারফর্ম করছে না। নাপোলি এই ভালো, এক ম্যাচ খারাপ খেলবে, ডাউন। রোমা আমি 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 যে প্রেডিকশন দিয়েছিলাম, ওই যে লাস্ট উইকে তো আপনার মনে প্রেডিকশন নিয়ে কথা বলছেন, প্রেডিকশন যদি চেঞ্জ করতে চান, আমি প্রেডিকশন শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করতে রাজি আছি, সেটা রোমার জন্য ইভেন্টাসের জন্য চেঞ্জ করবেন না? হ্যাঁ, ওইটাই তো বললাম যে রোমার জন্য আমি প্রেডিকশন চেঞ্জ করতে রাজি আছি, কারণ রোমাকে আমার মনে হচ্ছে যে পসিবল, গাসপেরিনির পক্ষে এবার পসিবল, কিন্তু রোমাকে এই ধরনের ম্যাচ থেকে, ওরা কিন্তু 2 মিলানের কাছে হেরে গেছে, ইন্টারের কাছে হারছে, মিলানের কাছে হারছে, এই ম্যাচ থেকে রেজাল্ট বের করতে হবে, নয়তো চান্সেস কম, বাট রোমার পক্ষে পসিবল। বাট দিস টিম লুকস টু গুড আন্ডার গাসপেরিনি। সেরিয়াতে অনেক কিছু হতে পারে, অনেক ড্রামা বাকি আছে। আর রুমন, তার প্রশ্ন, রোনালদোর এইসব পাগলাটে ইন্টারভিউকে কিভাবে দেখছেন? আচ্ছা, মানে আপনি রোনালদো, হ্যাঁ আপনি নিজে চিন্তা করেন যে আপনি রোনালদো, আপনি কেন নিজের বেস্ট বলবেন না? ওয়াই নট? মানে এখানে আর কে আছে মেসি ছাড়া? আমার এই হিসাবটা দেন, বলেন। ধরেন ওই কোশ্চেনটা যখন হলো, এরপর তিনি আসলে যেভাবে অ্যান্সার দিয়েছেন, ওকে, হ্যাঁ, মানে এটা ধরেন জিজ্ঞেস করাটাই আমার কাছে, আমি মানে এইটা ইকুয়েশন মেলাতে এত কাগজ আমি আমার ইয়ার ইকুয়েশন মিলাইতে পারছি না, এই ইকুয়েশন মিলাতে গিয়ে আমি আপনার পয়েন্টটাও ভুল করে ফেলছি মেইন শোতে। এই যে 175 180 অঙ্কে একটু কাঁচা, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। না, রোনালদোর এটা ওকে, মানে প্রত্যেকটা মানুষের ধরেন হচ্ছে গিয়ে যে কথা বলার ওয়ে একরকম না, তার মানে এই না রোনালদো কিন্তু মেসিকে ছোট করেছেন, এটাও না, এটা কোনোভাবে না, উইথ ডিউ রেসপেক্ট। ইনফ্যাক্ট মানে ওই জায়গাটা তো হচ্ছে অস্বীকার করার কোনো উপায় নাই, তাদের মাঝখানে কোনো দ্বৈরথ আমরা কখনো দেখিনি, কোনো কথার লড়াই আমরা কখনো দেখিনি। এখন আপনি রোনালদোকে হচ্ছে জিজ্ঞেস করেছেন, রোনালদো তার কথাটা আসলে সে বলেছে। রোনালদোর ক্যারেক্টারের বাইরে কোনো কিছু তিনি বলেন নাই, এক্স্যাক্টলি, একদমই। এবং মূল কথা হচ্ছে রোনালদো আরো অনেক কথাই বলেছেন, এক্স্যাক্টলি যে ফুল ইন্টারভিউ দেখছি সেটা আমি জাহির করবো না, ইন্টারভিউ পুরোটা দেখা হয়নি। কিন্তু আমার বারবার খালি এই প্রশ্নই থাকে, পিয়ার্স মর্গানের সাথে ইন্টারভিউ দেখেন, আর কোনো দুনিয়ার লোক নাই পিয়ার্স মর্গানের সাথে ইন্টারভিউ দিতে আসেন। ঠিক আছে, মোহাম্মদ রাসেলের প্রশ্ন, কিউবা মিচেল কি আদৌ খেলতে পারবেন কিনা? সাকিন আহমেদের প্রশ্ন, কিউবা মিচেলকে বাদ দেওয়ার কারণ কি? আচ্ছা, কিউবা মিচেল খেলতে পারবেন কিনা সেটা হচ্ছে নভেম্বরের উইন্ডোর জন্য কিউবা মিচেলকে রাখা হয় নাই। আর বাদ দেওয়ার কারণটা হচ্ছে, বা বলা হচ্ছে, বা বাদ দেয়া তো না, কিউবা মিচেলকে না ডাকাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা হচ্ছে যেহেতু হাভিয়ার কাবরেরা, তিনি বলছিলেন যে তিনি কিউবা মিচেলকে আরেকটু দেখতে চান, হাভিয়ার কাবরেরার দেখাটা পূর্ণ হয়নি, কারণ ফর্টিজের এগেইনস্টে অল্প কিছু সংখ্যক সময় তাকে দেখা গেছে। এরপরে এফসি চ্যালেঞ্জ লিগে তিনি খেললেন মাত্র 7 মিনিট না 8 মিনিট। তবে এই জায়গায় মানে আমার ধরেন হচ্ছে কি একটা কথা রয়েছে যে আপনি ক্যাম্প করছেন দেশে, ঠিক আছে, কিউবার ধরেন অ্যাবিলিটি নিয়ে তো কারোর কোনো সন্দেহ থাকার কথা না, যেহেতু তিনি সান্ডারল্যান্ডে যে পর্যায়ে খেলেছেন, যেসব ক্লিপস আমরা দেখেছি, অন্য ফুটবলারদেরকে বাংলাদেশে আনার সময় মেইনলি থাকে হচ্ছে ক্লিপস এবং ম্যাচ হাইলাইটস গুলোই থাকে আপনার কোচিং স্টাফদের কাছে মূল ভরসা। তো সেইটা আপনি দেখেছেন, দেখে হচ্ছে গিয়ে একটা ধারণা হয়েছে, ওই প্রসেসটাও চলছিল, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি তাদের কাছে ওই প্রস্তাবটা ছিল। প্রথমে যখন হাভিয়ার কাবরেরা আপনার দল দিল সিঙ্গাপুরের এগেইনস্টে, তখনও তিনি বলছিলেন কিউবার, মানে তখন তো কিউবার আনুষ্ঠানিক জিনিসটা একেবারে লাস্ট মোমেন্টে হয়েছে, সিঙ্গাপুর উইন্ডোর আগে তিনি যে বাংলাদেশের পাসপোর্টটা রিসিভ করেছেন। তো সেই সময় বলছিলেন সময় আছে, কিউবা মিচেলকে নিব, এখন তো হচ্ছে একটা দোটানার মধ্যে আছি, ডাকবো আমি, পাসপোর্ট হবে কি হবে না, মানে পাসপোর্টটা হাতে পাবে কি পাবে না সেটা নিয়ে। তবে দিন শেষে কি, যেহেতু আপনার ক্যাম্পটা দেশে হচ্ছে, নেপালের এগেইনস্টে আপনার একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে, আপনি এখন তো কিউবাকে ন্যাশনাল টিমে ইন্টিগ্রেট করে আপনি নিজের হাতে তো ফাইন, মানে কোচের ডিসিশন রাইট, সব ডিসিশন নেয়ার তার সেই স্বাধীনতাটা আছে। ধরেন কিউবার কোনো একটা কিছু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি কি ট্রাই করেছেন তাকে হচ্ছে গিয়ে ওই জিনিসটাতে একটু পলিশ করে দেখি না সে ওইটার থেকে রিকভার করতে পেরেছে কিনা বা পারছে কিনা, সেই জিনিসটা তো আপনি দেখছেন না। আপনি তো হচ্ছে তাকে ওই ক্যাম্পেই আসার সুযোগ দিচ্ছেন না। ভাই, ঘরের মাঠে যদি আপনার 26 জনের জায়গায় 27 জনের ক্যাম্প হয়, আপনার এখানে কোনো প্রবলেম নাই। আপনার এই 26 জনের স্কোয়াডের মধ্যেও নাম্বার 10 পজিশন, কিউবার যে পজিশনটা, সেই জায়গার মধ্যে আপনার প্লেয়ার আছে কেবলমাত্র শেখ মোরসালিন। আপনি হচ্ছে কি, হ্যাঁ, জামালকে দিয়ে আপনি হচ্ছে ওই ডায়মন্ডে কিছু ম্যাচ আপনি খেলিয়েছেন,
জামালকে ওইখানে আপনি ভাবতে পারেন। এছাড়া আপনি সোহেল রানা জুনিয়রকে দিয়েও ওইখানে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন। সেটা তো হচ্ছে গিয়ে ওই পজিশনের প্লেয়ার সে না, একজন ন্যাচারাল যখন আপনার নাম্বার 10 প্লেয়ার আছে তখন আপনি কেন হচ্ছে গিয়ে যে তার সমস্যা থাকতেই পারে, তার হয়তো অ্যাডজাস্টিং এ প্রবলেম হতেই পারে। আপনি একটু ট্রাই করে দেখেন যে এটাতে কাজ করে কিনা, তারপর আপনি বলেন। আপনি যে এই নভেম্বর উইন্ডোতেও তাকে ডাকলেন না, এরপর হচ্ছে একদম মার্চ। আপনার প্রশ্নটা এজন্যই উঠছে যে কিউবা মিচেলকে যখন প্রথম আনার জন্য তোড়জোড় শুরু করা হলো, আপনিও তো এটার জন্য কাজ করেছেন অনেক, সো এই তোড়জোড়ের পর এখন কিউবা মিচেলকে নিয়ে যে এক ধরনের নির্লিপ্ততা, এটা অবশ্যই কোয়েশ্চেন রেইজ করবে যে একজন সান্ডারল্যান্ডের রিজার্ভ টিমে খেলা আন্ডার 19-এর প্লেয়ার, তিনি বাংলাদেশে এসেছেন, অবশ্যই এটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, হি ইজ ফার অ্যাহেড ইন টার্মস অফ কোয়ালিটি। আর কতদিন দেখলে আপনি তাকে পরে ডাকবেন, বা বসুন্ধরা কিংসেই বলেন বা বাংলাদেশ ন্যাশনাল টিমে বলেন, কতটুকু দেখলে তাকে ইন্টিগ্রেট করতে আপনার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে না এই নাম্বার 10 রোলে আমি কিউবা মিচেলকেই চিন্তা করছি, সোহেল রানা জুনিয়রকে আমি ভাবছি না বসুন্ধরা কিংসে, কিংবা এখন তো মোরসালিন নাইও, এখন তো তিনি আবাহনীতে চলে গেছেন। সো এটা ডিসাইড করাটা কিউবা মিচেলের ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তার এখন যে ক্যারিয়ার, এখন যে সময়টা, এখন হচ্ছে তার পিক ফরমেশন ইয়ার, মানে ফরম্যাটিভ ইয়ার থেকে তিনি আস্তে আস্তে তিনি যে ফুটবলার হয়ে উঠবেন সেটা আসলে বোঝা যাবে। সো এইটা যদি এখন এই সময়ের মধ্যে অ্যাড্রেস না করা হয়, আই থিঙ্ক, আমি জানি না কি হোল্ড করছে তার জন্য ফিউচার, বাট অ্যাটলিস্ট তিনি ক্যাম্পে থাকতেই পারতেন। মানে আমারও কোশ্চেন হচ্ছে এটা, হ্যাঁ এটার এগেইনস্টে আপনার কথা হচ্ছে যে সে তো ক্লাবেই সুযোগ পায় না, সে তাকে কেন হচ্ছে কি ন্যাশনাল টিমে ডাকা হবে। তো ভাই ক্লাবে সুযোগ না পেয়েও তো অনেককে আমরা অনেক সময় ন্যাশনাল টিমে দেখি ক্লাবে গেম টাইম না পেয়ে। ওইটা কেন থাকে? কারণ হচ্ছে কোচ তখন তাকে মনে করে ক্লাব যে ফরমেশনে খেলছে, ক্লাব যে অ্যাপ্রোচে খেলছে, আমি ওই অ্যাপ্রোচে না। মারিও গোমেজের কাছে কিউবা মিচেলকে যেই পজিশনে যেইভাবে দরকার, হয়তো হাভিয়ার কাবরেরার কাছে ওইভাবে দরকার নাই। আপনার এটাও আসলে দেখতে হবে যে বসুন্ধরা কিংসে কি হয়, তার পজিশনটা রাফায়েল অগুস্তোর জন্য বুকড। হ্যাঁ, এটা কিন্তু আপনার মানতে হবে। এখন হচ্ছে কি ওই এএফসি চ্যালেঞ্জ লিগের মতো ম্যাচগুলোতে ওই জায়গায় ওই ফরেনটাকে হচ্ছে গিয়ে প্রায়োরিটিটা দেওয়া হয়েছে, এক্সপেরিয়েন্স ফরেন, বা ওই জিনিসটাকে বসুন্ধরা কিংসের হেড কোচ হয়তো তিনি প্রায়োরিটি দিয়েছেন। হাভিয়ার কাবরেরার ক্ষেত্রে তো সেটা নাও হতে পারে, কিংস খেলা একভাবে, বাংলাদেশ খেলা অন্যভাবে। তো ওই জায়গাতেও দিন শেষে কিউবা তো একটা অ্যাসেট, আপনি তাকে ক্লাবের হয়ে না ভেবে আপনি তাকে বাংলাদেশের হয়ে ভাবেন। বিষয় হচ্ছে ক্যাম্পে যখন ডাকা হয় একটা ন্যাশনাল প্লেয়ারকে, এমন না যে কোচ তাকে খেলায় দিবেন বলেই তাকে ক্যাম্পে ডাকেন। বিভিন্ন সিচুয়েশন, ধরেন আপনি একটা ড্রিল ম্যাচ খেলবেন, প্র্যাকটিস ম্যাচ খেলবেন, সেখানে আপনার দরকার হচ্ছে একজন বল প্লেইং ডিফেন্ডার। সো আপনি একজন বল প্লেইং ডিফেন্ডারকে ক্যাম্পে ডাকলেন, কিন্তু যাকে আপনি খেলাবেন না, আপনি ন্যাশনাল টিমে খেলাবেন না, কিন্তু ওই সিচুয়েশনের জন্য তাকে ডাকা। এখন কিউবা মিচেল ডেফিনেটলি চাইলে একটা দল যদি আপনি আলট্রা, ধরেন নেপালের সঙ্গে আপনি ম্যাচ খেলতেছেন, তো নেপালের সঙ্গে আপনি কি গোল করার চেষ্টা করবেন না? নেপালের সঙ্গে গোল করে যদি জামাল ভাই নাম্বার 10 রোলে খেলেন, শেখ মোরসালিন খেলেন, তো অপোজিট একটা মানে টিমে ড্রিলে আপনি কিউবাকে নাম্বার 10-এ খেলালেন, দেখলেন যে কার সঙ্গে আসলে কম্বিনেশনটা ভালো হয়। সো ওই জিনিসগুলো আসলে কিউবা মিচেলের জন্য দরকার, কারণ উনি বাংলাদেশের হয়ে খেলার এক্সপিরিয়েন্সটা ওভাবে পাচ্ছেন না, এটা তো তার জন্য দরকার নয়, তো তিনি কেন আসছেন? এক্স্যাক্টলি, তাকে এই ক্যাম্পে রাখা যেত। নেপাল ম্যাচে হয়তো আপনি সুযোগ দিলেও দিতে পারতেন, আপনি ইন্ডিয়ার এগেইনস্টে ফুল টিমে আপনার মন মতো না হলে আপনি না রাখতেন, কারণ এখানে ট্রাভেলের কোনো ঝামেলা নাই, ক্যাম্প হচ্ছে বাংলাদেশে। সুতরাং এই জায়গায় অনেক দেশে বা অনেকগুলো দেশ আসলে আমরা দেখি যে এই ধরনের কিছু প্লেয়ারকে নিয়ে তারা ওই টেস্ট এন্ড ট্রায়ালটা এই গ্যাপটার মধ্যেই করে। প্রশ্ন, আচ্ছা একটা মজার প্রশ্ন নেই, অনেক সিরিয়াস আলাপ হয়েছে। মোহাম্মদ সাজুদির রহমান আদিব, এমবাপ্পে, হল্যান্ড, আলভারেজ, এরা তিনজন যদি ফুটবলার না হতেন তাহলে তাদের প্রফেশন কি হতো বলে আপনারা মনে করেন? আচ্ছা, হল্যান্ড হইতে গিয়ে আপনার বাউন্সার। হল্যান্ড বাউন্সার কেমনে? বাউন্সারের জন্য আপনি এর থেকে ভালো ফিগার টিগার ওইভাবে আপনি পাবেন না। আপনি ওর ইয়াটা দেখছেন, ইউটিউবের ভিডিও দেখছেন, ওই জোকার? না জোকার ঠিক আছে, হল্যান্ড হচ্ছে একটা ইউটিউবের ভিডিও মানে চ্যানেল খুলছে, ওখানে হচ্ছে ওর ডেইলি লাইফস্টাইল আছে। আমার কাছে মনে হয়েছে হল্যান্ড খুবই একটা প্রপার লাইফস্টাইল গুরু হইতে পারতেন, যে লাইফস্টাইল মোটিভেশনাল গুরু যেরকম বাংলাদেশে, এরকম বাংলাদেশের ওয়ার্ল্ডেই তো আছেন অনেক যারা কিউরেট করেন, খুব দুর্দান্তভাবে বুঝাইছে যে কিভাবে কি কখন কি ক্যালোরি দরকার, তার কখন কি খাওয়ার দরকার। মানে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতেন, ভালো একজন লাইফস্টাইল হইতে পারতেন, কনসালটেন্ট হইতে পারতেন, কন্টেন্ট ক্রিয়েটর না। আবার তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে একটা আমেরিকান সাইকো ইশ ক্যারেক্টার তিনি প্লে করার মতো তার আছে, গেট আপ সেটআপ আছে, মানে হইতে পারতেন আর কি। এমবাপ্পে প্রবাবলি উড হ্যাভ বিন আ পাক্কা বিজনেসম্যান। এমবাপ্পে বিজনেস, পাক্কা বিজনেস, এমবাপ্পে হচ্ছে সলিড বিজনেসম্যান হইতেন।
কারণ এমবাপের ব্র্যান্ডটাকে যেভাবে বিল্ড করা হয়েছে সেটার পিছনে এমবাপের অনেক অবদান আছে। এমবাপে কোন ব্র্যান্ডকে এন্ডোর্স করবেন, কেন তিনি কোনো বিয়ার কোম্পানিকে এন্ডোর্স করবেন না বা সফট এন্ডোর্স করবেন না, তার অনেক রিজনস আছে। সেটা করে করে তিনি খুবই সিলেক্টিভ কিছু ব্র্যান্ড চুজ করেছেন, যেটা এমবাপের ব্র্যান্ডটাকে আরো অন্য উচ্চতায় নিয়ে গেছে। সো এমবাপের ভেরি সাকসেসফুল বিজনেসম্যান। আলভারেজকে আমি ড্যাশিং হিরো হিসেবে দেখতে চাই। আলভারেজকে আমি দেখতে চাই একজন, আমি বলি ব্যাপারটা বাংলাদেশের কনটেক্সটে মিলায় না। আলভারেজ একজন খুবই প্রাউড, হাসি খুশি একজন মাছ ব্যবসায়ী হইতেন। মাছ ব্যবসায়ী বাইরে কিন্তু মাছ ব্যবসায়ীরা অনেক মানে পপ লোকজন, খুবই প্রমিনেন্ট লোকজন। তার ধরেন একটা শিপইয়ার্ড থাকবে কিংবা জাহাজে তিনি মালিক হবেন, লঞ্চ হবে, তার একটা মানে মাছ ধরার কোম্পানি থাকবে, কোম্পানি অপারেট করে মাছটা ধরে আনবে, মাছ বাজারজাত করে, এবং তুমি খুব আরামসে দিন টিন কাটাবেন, একটু হাসি খুশি করে ঘুরে টুরে বেড়াইতেন, ভালো ব্যবসা করতেন, ভালো মাছ ব্যবসায়ী হতেন আর কি। আল্লাহর রহমতে তার যে আপনার চেহারা দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ, তিন ধরনের মুভিতে নাম লেখালেও সেটাও একদম প্রপার, তাকে দিয়ে আবার ক্যারেক্টার করাইতে পারতেন না। বিভিন্ন ক্যারেক্টার করাইতে গিয়া তাকে হচ্ছে একটু মানে যে ক্যাপ্রিওর মতো ট্রান্সফরমেশনে দিকে যাইতে হবে। যেন ক্যাপ্রিও যখন বেবি ফেস ছিলেন তখন তো তাকে এক টাইপের ক্যারেক্টারই করতে হতো, কিন্তু এখন আস্তে ধীরে হচ্ছে বাইর হয়েছে। আলভারেজকে এরকম দাড়িটাই রাইখা, মেসিরও তো একটা এভলিউশন হয়েছে, ওই মানে ব্রাউন বিয়ার্ডেড মেসি তো একটা অন্যরকম অরা ছিল। আলভারেজের যদি এরকম কিছু একটা হয় তাইলে তখন আমি বলতে পারেন যে আলভারেজ তবে বেবি ফেস ক্যারেক্টার করতে পারেন, স্পাইডারম্যানে রোলে প্লে করলেন ফাইনালি একটা মাল্টিভার্সে। এনিওয়েজ, ভালো প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমার কাছে, সেটা হচ্ছে আমি নিজে এক্সপেক্ট করি যে এই জিনিসটা কোনো দিন হবে স্পেশাল। মোহাম্মদ রাফি ভুইয়া একটা অনুরোধ যদি পারেন আপনারা 4 জন মিলে একটা শো করেন, যে আমি, আপনি, রিফাত ভাই, তৌসিফ, ভালোই হইতো। ইনশাআল্লাহ করব আমরা, ইনশাআল্লাহ ব্যাপারটা আমরা চেষ্টা করব করার। প্রশ্ন কি আপনারা ফুরিয়ে গেছে নাকি? না না না, ঠিক আছে। খাবার দাবারের প্রশ্ন আছে, সেটা দিয়ে আমরা শেষ করবো যেহেতু আপনি আছেন। খাবার দাবারের কোশ্চেন, আচ্ছা, মিজান রিক্ত, তার প্রশ্ন, জামাল মুজিয়ালা ফিরলে বায়ার্ন মিউনিখ ইউসিএল এ হট ফেভারিট হবে কিনা? ইউসিএল এখনই তো হট ফেভারিট, এবং এইটার সাথে যখন আপনার মুজিয়ালা ওই দিন হচ্ছে আপনার দেখলাম যে জাস্ট প্রথম মাঠে তিনি নেমেছেন, মানে ট্রেনিং এ নেমেছেন, আর খুব দেখে শুনে পা ফেলছেন, যেহেতু তার খুব বাজে ভাবেই তো আসলে ইনজুরিটা হলো। ইনজুরিটা কি পিএসজির সাথেই হয়েছিল? ক্লাব ওয়ার্ল্ড কাপে, ক্লাব ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে, ওই যে অনেকক্ষণ ধরে বন্ধ থাকলো ম্যাচটা, বন্ধ থাকলো। তো এরপর আপনার তো তার সার্ভিস নাই। তো যখন মনে করা হচ্ছিল যে এই বায়ার্ন মিউনিখ জামাল মুজিয়ালাকে ছাড়া কিভাবে সার্ভ করবে, সেই ওয়ে আউটটা তো বের করেছেন ভিনসেন্ট কম্পানি। আমার মনে হয় মুজিয়ালা আসলে আরো স্ট্রং হবে। কিভাবে তাকে কোন স্টেজে পাওয়া যাবে এটাও কিন্তু আপনার দেখতে হবে, মানে এই সিজনে আপনি পাবেন কিনা ওই মুজিয়ালার চেহারাটা। এখন বায়ার্ন মিউনিখ যে ফর্মুলাতে খেলছে, ভাঁসো কোম্পানি যেভাবে আবিষ্কার করে ফেলেছেন মুজিয়ালাকে ছাড়া খেলানোর, আপনার তো ভালো যাচ্ছে। আপনি মোটামুটি, এবং দুইটা ব্যাকআপ আছে, হয় ইদার আপনি অলিজেকে নাম্বার 10-এ খেলাতে পারছেন, আপনি গেনাব্রিকে খেলাতে পারছেন, কিংবা হ্যারি কেইন উইথড্রন রোলে খেলছেন। সো আপনার যতক্ষণ না মুজিয়ালাকে দরকার না পড়ছে, আপনি বরং তাকে ওই রিহ্যাবিলিটেশনটা করাইতে থাকেন। কারণ যে রকম ইনজুরিতে তিনি পড়ছেন, এটা কখনোই আর ওই আগের ফর্মে ফিরতে, মানে আগের ফর্ম না, আগের ক্যালিবারে ফিরতে পারবে কিনা সেটা আগে বুঝতে হবে। তার রিহ্যাবিলিটেশন ঠিক মতো হোক, সামনে তো ওয়ার্ল্ড কাপও আছে, এইটাও মাথায় রাখা দরকার জার্মানির ন্যাশনাল টিমের জন্য, যে মুসিয়ালাকে প্রপারলি একটা রিহ্যাব করিয়ে তারপর মাঠে আসতে। আমি এক্সপেক্ট করবো মার্চের পর, মানে আগে তিনি ফিরতেই পারেন, কিন্তু প্রপারলি ইন্টিগ্রেটেড হতে আরো সময় নেওয়াটা জরুরি মুসিয়ালার জন্য। কারণ বায়ার্ন মিউনিখ পারতেছে। এই এখন এরকম প্রশ্ন উঠতেছে যে মেহেদি আনাসের প্রশ্ন, বায়ার্ন কি এবার লেভারকুজেনের মতো অপরাজিত লিগ জিততে চলেছে কিনা? তাই বুন্দেসলিগা জিততেছে, এটা নিয়ে নো ডাউট। এখন অপরাজিত জিততে পারবে কিনা এটা বলাটা মনে একটু আর্লি হয়ে যায়। টু আর্লি টু সে, ইটস ট্রু, টু আর্লি টু সে। কিন্তু আপনার বড় অপোনেন্ট তো ফেস করে ফেলছে, লাইপজিগ, ডর্টমুন্ড, লেভারকুজেন। আবারও তো করবে, তাদের ফিরতি দেখায় আবার করবে। তবে লেভারকুজেন যেটা করছিল শাবি আলোনসো লেভারকুজেন, এটা আর হবে না, এটা ইটস ওয়ান্স ইন আ লাইফ টাইম। এবং এই ধরনের তো আসলে বলেন এই 20 শতাব্দীতে এসেও আমরা এই ধরনের ঘটনা কয়টা দেখেছি, মানে এইভাবে আসলে চ্যাম্পিয়ন হওয়া কোনো ম্যাচ না হেরে। এই পিএসজি কি গতবার করলো? পিএসজি কি করলো? ভুলেও গেছি। আমার পিএসজি কি করলো গত বছর? মনে পড়ছে না, ভুলে গেছি ভাই। পিএসজি কি গত বছর এই কোনো ম্যাচ না হারে চ্যাম্পিয়ন হয়েছে, একটু মনে করাই দিবেন। আসলেই মাথা থেকে আউট হয়ে গেছে। বাট মানে এরকম করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব না। সো কারণ ধরেন 38টা ম্যাচ, 34টা ম্যাচ,
তো ওইখানের হিসেব করে আপনি একটা ম্যাচ ধরেন 5 মিনিট পুরো হিসেবে আপনার খারাপ যেতেই পারে। এক্স্যাক্টলি। মোহাম্মদ নাজমুল আলম বিডি, তার প্রশ্ন, তিনি একটু মানে একটা ঝামেলায় পড়েছেন। অ্যাডেড টাইম ডাউনলোড করে রাতে ঘুমানোর সময় শুনি, বউ বলে এগুলা কি শুনেন, 2 বেটার বক বকানি। আচ্ছা আমি একটু ভাবিকে বলতে চাই, ভাবি আপনি তাও কত লাকি দেখেন, আপনার হাজব্যান্ড আপনার সাথে শুয়ে অন্য কোনো মেয়েকে দেখছে না, অন্য কোনো মেয়ের কথা শুনছে না, তিনি 2টা ছেলের কথা বলছেন, আপনি ছেলের কথা শুনছেন। ঠিক আছে, আপনি এখান থেকে তো নিজেকে আরো সেফ ভাবতে পারেন। হ্যাঁ, সেফ ভাবাটাই স্বাভাবিক। এবং আপনি এভাবেও দেখেন যে অ্যাডেড টাইমে বা ফুটবল শোতে রিফাত মাসুদ, নাবিল খানদের শুনে তিনি মনের একটা প্রশান্তি নিয়ে আপনার সঙ্গে কথা বলেন, তো ভালো একটা ব্যাপার। আপনি টেনশন করেন না, কোনো চাপ মানে নেই। ইউ আর ইন সেফ হ্যান্ড, এতটুকু বলে দিলাম আমি। নাবিল খান দারুণ দারুণ দিয়েছেন। মিস্টার ফুটবল এরকম প্রশ্ন করেছেন, ভাই আমার একটা কোয়েশ্চেনটা নিয়েন, কারণ আপনারা এটা পড়বেন আর আম্মুকে শোনাবো। আমি সবসময় আপনাদের শো দেখি, দুপুরে যখন দেখি তখন আম্মু বলে ফুটবল তোকে শেষ করে দিল, কারণ আমি অনেক ভালো ফুটবলার ছিলাম। শোকেজ ভর্তি পুরস্কার, মগ, মেডেল আছে। তবে ভার্সিটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমার ACL ইনজুরি হয়, তবে অপারেশনের পর আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি আর ফুটবল খেলছিও কয়েকদিন, বাট আগের মতো ভালো খেলতে পারি না। আর রাতে যখন ভাত খেতে খেতে অ্যাডেড টাইম দেখি তখন আম্মু বলে, তুই যে এদের সারাদিন দেখিস, ওরা কি জানে তুই সারাদিন ওদের বকবকানি নিয়ে পড়ে থাকিস? আন্টি, আপনার ছেলের ভবিষ্যৎ ভালো, খুবই ভালো, তাকে বকাটকা দেন ঠিক আছে, কিন্তু কম করে দেন, ছেলে ভালো 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 অবস্থায় থাকবে। এন্ড হোপফুলি আপনি আগের ফর্মে ফিরতে পারবেন, ACL ইনজুরি কাটিয়ে ইনশাআল্লাহ। আপনার এইটার মিলিতাও যদি ACL ইনজুরি কাটিয়ে 2 বার ফন ডাইক এইভাবে যদি ফিরতে পারেন তাহলে আপনিও পারবেন। আপনার প্রতি শুভকামনা রইল, আপনার প্রতি পুরো ফুটবল টিমের, মানে ফুটবল শো এর এবং ফুটবল শো এর অ্যাট টাইমের সবার শুভকামনা রইল প্লিজ। এবং আন্টি একটু কম বকা দিন আর কি, তাইলেই হবে। রায়ান রাফি, তার প্রশ্ন, কোন দেশের ভাষা শিখতে আগ্রহী? স্টার্ট বেঞ্চ সেল লোন। আপনি এর মধ্যে কোনটা পারেন কিনা আমি জানি না, বাট আপনার মনে হয় আপনি পারেন, আর টুকটাক পারেন যতটুকু চালিয়ে নেওয়া যায়। আর আপনি তো মাঝে মাঝে আপনার কন্টেন্টে ভাই কি কি যে ওয়ার্ড যে বলেন, আমি 2বার 3বার শুনি, ঠিক আছে, বুঝি যে ওইটা ওই দেশের ভাষা। স্প্যানিশ, ইতালিয়ান, আপনি কি মাইস্টার শালা শুনে এটা না কোনটাই জানি, কালকের কোনটা আমি আপনাদের পাঠাবো না, ঠিক আছে। স্প্যানিশ, ইটালিয়ান, পর্তুগিজ, ফরাসি। কোন দেশের ভাষা শিখতে আগ্রহী? আপনি কোনটা পারেন? মানে অল্প অল্প হলেও কোনটা পারেন? un poco español, মানে অল্প, un poco español, মানে অল্প একটু শিখেছিলাম, মানে কথা বললে বুঝতে পারি আর কি, কিন্তু লিখতে পড়তে না, পড়তেও পারি কিন্তু সব আসলে বোঝা সমস্যা। কিন্তু আপনি যদি প্রপারলি মানে দুনিয়া ঘুরে বেড়াইতে চান, আপনি স্প্যানিশ জানলে আপনি প্রচুর জায়গায়, আপনি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া গিয়া স্প্যানিশে কথা বললে প্রচুর লাভ পাবেন। যেরকম এশিয়ার মধ্যে আপনি ইউরোপের লোকজন, ইতালিয়ান যারা, তারাও স্প্যানিশ বোঝে মোটামুটি। স্প্যানিশ আর ইতালিয়ান কিন্তু কাছাকাছি মনে করা, কিন্তু শব্দ চয়ন, শব্দের থ্রো খুবই আলাদা, মানে মিল নাই। তবে ইতালিয়ান শিখতে পারলে একটু ভালো হতো ভাই। দুনিয়া মানে বয়স, তার মানে স্টার্ট হচ্ছে কি আপনার, আমারও স্প্যানিশ। কারণ ধরেন যখন আমরা ওয়ার্ল্ড কাপও কভার করতে গিয়েছি তখন আপনার দেখেছি যে বাইরের মানে জার্নালিস্টদের সাথেও যদি আসলে কমিউনিকেট আপনি করতে চান বা কথা বলতে চান, অনেক সময় হয় না, আপনি একটা কফি জোনে, কফি শপে বসে আছেন, স্টেডিয়ামের কফি লাউঞ্জে বসে আছেন, ওইখানে হয়তো তারাও আপনাকে কিছু জিজ্ঞেস করছে বা আপনিও কিছু বলছেন, কিন্তু ওই কেমিস্ট্রিটা আসলে হয় না। হ্যাঁ, ইংলিশ তো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু আপনার এই স্প্যানিশটাই আসলে বেশি ইউজেস সেখানে করা হয়। ইনফ্যাক্ট ফুটবলারদের ক্ষেত্রেও তো আমরা দেখি যে তারা স্প্যানিশটাই কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার যদি লিওনেল মেসির ইন্টারভিউটা নিতে হয় প্রপারলি, আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে বুয়েনাস দিয়াস লেও কে তাল মুই বিয়েন, মানে জিজ্ঞেস করে মানে কি কেমন আছেন মেসি, ভালো আছি। তারপর ধরেন হচ্ছে গিয়ে ইতালিয়ান, পর্তুগিজ, ফ্রেঞ্চ। আমার পর্তুগিজটা আপনার আপনি ব্রাজিলে গিয়ে পর্তুগিজ দিয়ে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। পর্তুগালের চাইতে মানে ব্রাজিলে আমি পর্তুগালের ল্যাঙ্গুয়েজটা বেশি শুনি। পর্তুগিজের ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলের ল্যাঙ্গুয়েজের কিছুটা অ্যাসিমিলেশন আছে, কিন্তু আবার চট্টগ্রামের ওইদিকের মানে হয়েছে আর কি, আরাকান অঞ্চল থেকে পর্তুগিজরা যখন আসছিল, যাই হোক এটা ওইদিকে না যায়, কিন্তু স্প্যানিশ দিয়ে আপনি পুরা দুনিয়া চড়ে বেড়াতে পারবেন। আর সেল করে দিবেন কোনটাকে? আমি ফ্রেঞ্চ না, ফ্রেঞ্চ সেলও করতে হবে, সেল করবো পর্তুগিজকে সেল করে দিব। জার্মানটা বলেন নাই উনি? না, জার্মানটা বলেন নাই, ডয়েশে মাইস্টার।
আচ্ছা, প্রশ্ন হচ্ছে আরেকটা রিফাত ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, রিফাত মাসুদের কাছে। তিনি অনেক বড় কমপ্লেইন করেছেন, তার প্রশ্ন নেওয়া হয় না, প্রশ্ন নেওয়া হয়েছে আপনার। এবং তিনি বলতে চাচ্ছেন একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে তিনি রিফাত ভাইয়ের দেখা দেখি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হয়ে গেছেন। ক্লাবের এত বাজে সময়, ক্লাবের নতুন ভক্ত হওয়ার নজির কি কোথাও আছে? মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লেজেন্ডারি ক্লাবসগুলো খারাপ সময় যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড, তারপর হচ্ছে এদিকে ধরেন আর কে, মানে ক্লাসিক সাপোর্টার এসি মিলান, ইউভেন্টাস, এদের সাপোর্টার বেস যে আগে যেটা ছিল 90-এর শতকে, 90-এর সময়, সেটা কি আসলে আদৌ বিল্ড আপ হয় এই সময় এসে, ইভেন টু ম্যানচেস্টার ইউনাইটেড আফটার 2012? আমার মনে হয় না। এইটা একটু টাফ, ঠিক আছে? কারণ আপনি নরমালি চিন্তা করেন, আপনি যখন হচ্ছে আপনি যেই ক্লাবকে সাপোর্ট করেন, যেটাই হোক, সেই ক্লাবের প্রতি আপনার ফ্যাসিনেশন যখন শুরু হয়েছে, ফ্যাসিনেশন শুরু হওয়ার সময় কিন্তু তাদের পারফরম্যান্সের একটা ফ্যাক্ট ছিল, বড় ফ্যাক্ট আছে। ওই ক্লাবে কারা কারা খেলছেন, ওই সোল ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোর একটা ফ্যাক্ট ছিল। তো এসব কারণেই তো তখন আকৃষ্ট হয়েছেন। ধরেন এই যে ম্যানচেস্টার সিটি যারা সাপোর্ট করেন, খুব স্বাভাবিকভাবেই মানে ম্যানচেস্টার সিটি যখন উত্থানটা শুরু হয়েছে, আপনি তখনের টাইমের সাথে মেলান, তখন ধরেন একটা ছেলে টিভি ছাড়ছে, দেখছে হচ্ছে প্রিমিয়ার লিগে সবই খালি ম্যানচেস্টার সিটি জিততেছে, ম্যানচেস্টার সিটিতে কারা কারা খেলতেছেন। তো এই ধরনের ফ্যাসিনেশন বা ওই ধরনের আপনার ফ্যান বেস যখন ক্রিয়েট হবে, তখন এটাতেও আসলে আমি খারাপের কিছু দেখি না, খারাপের কিছু নাই। তখন ধরেন ওই লোকটা আর্সেনালকে কেন সাপোর্ট করবেন, বা তখন ওই লোকটা ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন সাপোর্ট করবেন? ওই বয়সটা, ওই এইজটা যখন থেকে আপনি করেন। আর কিছু কিছু ফ্যান তো আছে আপনার দলবদল ফ্যান, ধরেন যারা মেসির কারণে বার্সেলোনা সাপোর্ট করেছেন, যখন মেসি চলে গেছেন তখন আর বার্সেলোনা তারা সাপোর্ট করে না। বাট আমার মনে হয় কি এই সংখ্যাটা না অনেক কম। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাচ্ছি, কারণ রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে আপনার একদম আলাদা লিগে, মানে দেয়ার অন দেয়ার ওন লিগ, যে এই দলের সাপোর্টার সব সময় থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইভেন টু সাম এক্সটেন্ট সেটা আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এরকম ফ্যান থাকবে যারা পরবর্তীতে সাপোর্ট করা শুরু, কিন্তু বাকি যারা, এই ধরেন আর্সেনালের না হয় একটা ভালো সময় যাচ্ছে এখন আপনি নতুন নতুন আর্সেনাল ফ্যান পাইতেই পারেন, খুবই স্বাভাবিক। সিটির ফ্যান প্রচুর বাড়ছে ওই টাইমটা, আমার ছোট ভাইও সিটির ফ্যান, হি হ্যাজ বল নলেজ, ভালোই, আমি সিটির কথাবার্তা ওর কাছ থেকে শুনি আর কি। কিন্তু এই যে ধরেন ইউভেন্টাস, এসি মিলান, ইউভেন্টাস রোনালদো যাওয়ার পর থেকে তো আমার কোনো কথাই শুনি না। পিএসজিতে মেসি আসার পর পিএসজি নিয়ে যে পরিমাণ কথাবার্তা হয়েছে, ওই কথাবার্তা নাই বললেই চলে। যদিও পিএসজি ওইরকম ঐতিহাসিকভাবে বড় ক্লাব না, সেই হিসাব করলে আপনার আসলে বোর্ডোর কথা ধরতে হয়, মার্কসের কথা ধরতে হয়, লিওর কথা ধরতে হয়। সো এই সাপোর্টার বেজের একটা চেঞ্জ সবসময় হইতেই থাকবে, এটা একটা জেনারেশনাল ব্যাপার। দেখবেন এখন জেনজিরা যেটা সাপোর্ট করে, জেন আলফারা সাপোর্ট করা শুরু করতে পারে, ধরেন বোর্নমাউথ হইতেই পারে যে বোর্নমাউথ সাপোর্ট, এতে খারাপ কিছু নাই। এটাই আসলে ফুটবলের একটা দুর্দান্ত ব্যাপার যে দেয়ার ইজ নো সেট অফ সাপোর্টার্স এক্সেপ্ট রিয়াল মাদ্রিদ এন্ড বার্সেলোনা। প্রশ্ন আছে আমার কাছে আরেকটা, সেটা হচ্ছে সাদেকুর রাহাদের প্রশ্ন, মেধা অনুসারে স্টার্ট, বেঞ্চ, লোন, সেল, জুড বেলিংহাম, ফ্লোরিয়ান ভিয়েটস, আর্দা গুলের, ডমিনিক সোবজলাই। মেধা অনুসারে স্টার্ট জুড বেলিংহাম, আচ্ছা এটা তো সবজলাইকে ঢুকাইছেন তো। আচ্ছা কোনটাকে, যে স্টার্ট, বেঞ্চ, লোন, সেল আছে তো, আপনার লোন অপশন আছে, এটাই চিন্তা করছি। ফ্লোরিয়ান ভার্টস হচ্ছে গিয়া আর্দা গুলার বেঞ্চ, আর্দা, রিয়াল মাদ্রিদ, ফ্লোরিয়ান ভার্টস হচ্ছে গিয়ে আপনার লোন না সেল, ফ্লোরিয়ান ভার্টস লোন, সবজলাই সেল, সোবজলাই। আচ্ছা, এখানে তো ক্রাইটেরিয়া বড়াই ছিল, সেটা হচ্ছে মেধার ক্রাইটেরিয়া অনুযায়ী। হ্যাঁ, পারফরমেন্সের ক্রাইটেরিয়া অনুযায়ী হলো অন্য হিসাবে তো স্টার্ট ফ্লোরিয়ান ভিয়েটস, সোজা হিসাব, মানে আউট অফ দ্য বাঞ্চ ফ্লোরিয়ান ভিয়েটস স্টার্ট করবে। মেধা অনুসারে বেঞ্চ করব হচ্ছে বেলিংহাম। মানে বলতেও খারাপ লাগে যে বেলিংহামকে বেঞ্চ করতে হচ্ছে, বেলিংহাম না, গুলের, মেধার কথা না বেলিংহাম, সরি স্যার, বেলিংহাম। হ্যাঁ, লোন হচ্ছে আর্দা গুলের আর সেল হচ্ছে সোবজলাই, সরি সোবজলাই, বাট মানে আই লাভ দ্যাট গাই, হেয়ার স্টাইলটা ভালো লাগে আমার কাছে, দুর্দান্ত লাগে। হুসেইন মোহাম্মদ রিজওয়ান, তার প্রশ্ন, আর কত ম্যাচ ফ্লপ থাকলে ডন কাবরেরা ছাঁটাই হবেন? হাভিয়ার কাবরেরা ছাঁটাই হচ্ছেন না, আমার যেটা মনে হচ্ছে যে মার্চ পর্যন্ত তাকে রাখা হবে। আর যেহেতু এখন আর কোনো ইয়ে নাই, কিন্তু আমার বাংলাদেশের আর কোনো আশা নেই, তবে আমার মনে হচ্ছিল যে নভেম্বর উইন্ডো শেষে আসলে হাভিয়ার কাবরেরাকে পার্ট যদি চুকিয়ে দেওয়া যায়
নভেম্বর উইন্ডোতেও যদি আসলে রেজাল্ট এরকম থাকে সেটা দিলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাবতে পারে, সেটা হয়তো করবে না। পুরো এন্ডটাই আসলে ওই টেনারটাই শেষ করবে মার্চ পর্যন্ত, মার্চের পর নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। আমি খুবই হাইলি আই ডাউট যে মার্চের পরও তাকে, মানে এটা অবশ্যই চাকরি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একজন কোচ যদি তিনি যোগ্য হন এবং বোর্ডের অনুযায়ী যোগ্যতা ম্যাচ করে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই থাকতেই পারেন, কিন্তু কথা হচ্ছে তাকে দিয়ে আপনি কতটুকু আউটপুট বের করলেন এই পুরো টেনওয়ারটাতে মধ্যে। সাফের ওই টাইমটাতে মনে হয়েছিল তার থেকে আমরা একটা স্টাইল অফ ফুটবল দেখতে পাচ্ছি। হামজা সমিত সোম আসার পর আপনি বুঝতেই পারছেন যে এই টিমটা খুবই বেশি হামজা এবং সমিত সোম নির্ভর একটা দল। এই দলটা হামজা সমিত সোম থাকলে একরকম খেলে, কিংবা জামাল ভুঁইয়া থাকলে একরকম খেলে, এছাড়া না থাকলে তাদের দলের চিত্রটা একদমই আলাদা। সেখানে খুবই পার্থক্য স্পষ্ট যে হাভিয়ার কাবরেরার ইনস্ট্রাকশন এবং দলের খেলার মধ্যে ইয়াটা কোথায়। সো এখন যদি বোর্ড মনে করে, বাফুফে যদি মনে করে যে সম্ভব হাভিয়ার কাবরেরা হামজা সমিত সোমকে দিয়ে ম্যানেজ করে যেতে পারে, আমার মনে হয় হাভিয়ার কাবরেরাকে রেখে দিতেও পারে। এটা আমি আমার পার্সোনাল সিদ্ধান্তের কথা বলছি না, পার্সোনাল সিদ্ধান্ত ভ্যারি করতেই পারে, কিন্তু আমার মনে হয় বোর্ড ক্যারি করতেও পারে। কারণ আপনার বেসিক্যালি মার্চের পর তো আপনার বিশ্বকাপের উইন্ডো, জুন মাসে বাংলাদেশের তো কোনো খেলা নেই ওরকম করে, তো আবার নতুন সাইকেল শুরু হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একদম ফার্স্ট স্টেজ থেকে। সো বাট বাংলাদেশের হয়তো নতুন সামনের পরবর্তী 4 বছর কি সাইকেল হবে সেটা নিয়ে চিন্তা করার সময় চলে আসছে। এটা এবং এখনই শুরু করতে হবে আসলে, সেটা আপনি প্লেয়ারদের চুজ করার ক্ষেত্রে বলেন এবং কোচিং স্টাফ সব। এবং যেহেতু আসলে কাবরেরা লাস্ট ইয়ারের পারফরমেন্সটা তার ফেভারে না, মানে গেল মালদ্বীপ যখন তার এই বছরের কন্ট্রাক্টটা লাস্ট কন্ট্রাক্টটা রিনিউ হলো মার্চ পর্যন্ত, এর মাঝখানে তার পারফরমেন্সটা আসলে মন ভরাতে পারে নাই ফুটবল ফেডারেশন কর্তাদেরও, সেটা আমরা মানে কোচিং শুনতে দেখি পারফরম্যান্স স্ট্যাটিস্টিক্স বলছে ভালো না, তো ওই জায়গাটায় হয়তো বা চেঞ্জটা করবেন, তবে সেটা মনে হয় তার ওই টার্মটা পূরণ করে চেঞ্জটা করা হবে। আবু রাসেল তার প্রশ্নের এই শেষ প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি? আচ্ছা বিরিয়ানি, যেহেতু বিরিয়ানি, আচ্ছা মানে বিফ বিরিয়ানি বলে কি এরকম আলাদা করে কিছু করা হয়? মানে করা হয়, কিন্তু ধরেন জিনিসটা এমন, চিকেন তেহারি কি কখনো হয়? হয়, হ্যাঁ হয়, বাট বিফ তেহারির সাথে মানুষজন ধরেন ইউজ টুটা, মানে তেহারি বলতেই মানুষ বোঝে হচ্ছে গিয়ে তেহারি, বিফ তেহারি। আপনি নর্মালি চিন্তা করেন বিরিয়ানি বলতেই মানুষ বুঝে দুইটা, একটা কাচ্চি বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। হ্যাঁ, বিফ বিরিয়ানিটা আসলে এই নামেই ইউজ হয় কিনা আমি না, ইউজ হয়, বিফ বিরিয়ানিও ইউজ হয় বিভিন্ন জায়গায়। রান্না করার কায়দাটা একটু আলাদা, তেহারির মতো করে রান্না দমে দিয়ে রান্না করা হয় না, বিরিয়ানি স্টাইলে রান্না করে। এইটা যদি ইকুয়েশন হয়, আমি চিকেন বিরিয়ানি স্টার্ট করাবো, কারণ বিরিয়ানির সঙ্গে বিরিয়ানির যে সাটল টেস্ট। আপনি মুখ দিয়ে আমার শব্দ করতেছেন কেন ভাই? দুপুর টাইম হয়েছে না আবির খান, হ্যাঁ একটা বিশাল জার্নি করে আমাকে যেতে হবে অফিসে। সো ওই হিসাব করে চিকেনের সঙ্গে বিরিয়ানির সাটল টেস্টটা ভালো যায় আমার কাছে মনে হয়। মাটন বিরিয়ানি অনেকেই প্রেফার করেন, আমি কাচ্চির বাইরে মাটন বিরিয়ানি ওভাবে প্রেফার করি না। কাচ্চিটা ঠিক আছে হইলে কাচ্চি, হয়তো ইকবাল কেটারিং না, যাই হোক। তো চিকেন বিরিয়ানি স্টার্ট, বিফ বিরিয়ানি বেঞ্চ, সেল হচ্ছে মাটন। আর চিকেন বিরিয়ানি তো ধরেন হচ্ছে গিয়ে মানে যখন আপনার দরকার যেখানে আপনি সেখানেই পেয়ে যাবেন। এটা মানে এখন হঠাৎ করে ক্ষুধা পেয়েছে আপনার, ওই মাটন বিরিয়ানি এই জন্য তো বিরিয়ানি না পারলেও আপনি চিকেন বিরিয়ানিটা পাবেন, সে কারণে হচ্ছে চিকেন বিরিয়ানিটা হচ্ছে গিয়ে স্টার্ট। ভাই বিফের প্রতি আমার একটা আলাদা ইয়ে আছে, সরি ঠিক আছে, বিফটাকে আমি বেঞ্চ করলাম আর সেল করে দিচ্ছি, বিফের প্রতি আমাদের মাটন বিরিয়ানিটাকে আমি সেল করে দিচ্ছি। আর কিছু নাই। ও একটা ছোট প্রশ্ন ছিল নিয়ে ফেলে, হাসান জে এইচ সান্ডারল্যান্ডকে লেস্টার সিটির ড্রিম রানটা রিক্রিয়েট করতে পারবে কিনা বলে মনে হচ্ছেন? না, সেটা সম্ভব না, সেটা সম্ভব না। একটা সুইডিশ ক্লাব করে ফেলছে থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠে, মিয়ালবি, সেইটাকে আপনি কম্পেয়ার করতে পারেন, কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু সান্ডারল্যান্ডের পক্ষে সম্ভব না। সান্ডারল্যান্ড চাইলে সর্বোচ্চ ব্রাইটন কিংবা অ্যাস্টন ভিলা যেভাবে ফাইট করে গেছে লাস্ট 2-3 সিজন ধরে, সেরকম কিছু একটা করতে পারে। দ্যাট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড। জাকা ইজ ডুইং গুড, লেটস সি। ও পরের সপ্তাহে মনে হয় নিউ ক্যাসল সান্ডারল্যান্ডের ম্যাচ আছে, টাইমসাইড ডার্বি, মজা হবে। থ্যাংক ইউ everyone. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.